চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের স্থানীয় সময় সকাল 9:15 চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহকর্মী ধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম ও কর্মসংস্থান বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দর্শক, এই মুহূর্তে চীন থেকে প্রধানমন্ত্রীর সফরের আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আমাদের জানান। শারমিন, আপনাকে ধন্যবাদ। চীনের বেজিং থেকে আমাকে সকালের সংবাদে যুক্ত করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ আগে চীনের যে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন। অর্পণ করার পর সেখানে বিউবলে করুণ সুর বেজে ওঠে চীনের এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার যে নির্দিষ্ট কর্মসূচি আজকের পঞ্চম দিনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন। কিছুক্ষণ আগে তিনি শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুরু করেছেন এবং সেখানে দুজনের মধ্যে আলাপ আলোচনা চলছে। শি জিনপিং এর সঙ্গে যে 5 দিনের যে সফর ছিল চীন সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের, সেই পঞ্চম দিনে আজকে এসে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে আজকে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকে দুদেশের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক জোরদার, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত করা, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ বাড়ানো, এসব বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া ভূরাজনৈতিক এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে এবং ভারসাম্যপূর্ণ যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির বিষয় নিয়ে আলোচনা হবে, যাতে করে দুদেশের সম্পর্ক আরো জোরদার করা যায়। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে চীনের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন হয়েছিল এবং সেটি বেগম খালেদা জিয়ার আমলেও কিন্তু আরো সুদৃঢ় ছিল এবং তারেক রহমানের আমলেও আরো সেটি কিভাবে সুদৃঢ় করা যায় সে বিষয়টি নিয়েও আলোচনা হবে। এছাড়া বাংলাদেশে চীনাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। শারমিন, আপনি জানেন যে চীন বাংলাদেশে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী, তবে দুদেশের স্বার্থ রক্ষা করে তারা সেই বিনিয়োগের বিষয়ে হয়তো একমত হবেন। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলনে আমরা আসলে বিস্তারিত জানতে পারবো যে শি জিনপিং এবং তারেক রহমানের মধ্যে কি আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় কি কি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত সংবাদ সম্মেলন না হয়। সংবাদ সম্মেলনে আমাদের বিস্তারিত তুলে ধরলে আমরা আবার চেষ্টা করব যে শি জিনপিং এবং তারেক রহমানের মধ্যে কি কি আলোচনা হয়েছে এবং তারা কোন কোন বিষয়ে একমত হয়েছেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক জোরদার এবং দুদেশের মধ্যে যে বিনিয়োগ এবং সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা কি বলবে সেটি আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি জানেন যে এখানে নির্দিষ্ট টাইম অনুযায়ী অনুষ্ঠান করতে হয়, এই জন্য আমরা প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ছিলাম। আজকে বেজিং এ অনেকটাই যানজট, যে কারণে আমরা সেই প্রধানমন্ত্রীর গাড়ি বহর আগে চলে গেলেও আমরা সেই গাড়ি বহরের সঙ্গেই আমরা রয়েছি এবং সেখানে ছুটছি, যে কারণে গাড়ি থেকে আমাকে আজকে প্রধানমন্ত্রী এবং শি জিনপিং এর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির তথ্য জানাতে হয়েছে। শারমিন, আপাতত বেজিং থেকে এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শি জিনপিং সম্পর্কে বিস্তারিত তথ্য। শারমিন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চীন থেকে তারেক রহমানের সফরের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। এ সরকার জুলাই আন্দোলন থেকে শিক্ষা নিতে পারে নাই, তাই দেশে আরও একটি জুলাই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায় সারাভাবে কাজ করে যাচ্ছে, এই কারণে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। গতকাল কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালের গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আহত শিবির কর্মী সালাউদ্দিনকে দেখতে গিয়ে এসব কথা বলেন। হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তার নির্যাতিত হই নাই, জুলুমের শিকার হই নাই। বর্তমান সরকারি দল নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। তাহলে কি আমাদের কোনো শিক্ষা হলো না? তাই তো দেখতে পাচ্ছি। শিক্ষা যদি না হয়ে থাকে তাহলে জুলাইয়ের মতো জুলাই বারবার রিপিট করতে থাকবে। আর কত রক্ত দিবে এই জাতি? এই রক্তের স্রোত বন্ধ হওয়া দরকার। পবিত্র আশুরা আজ মুসলিম উম্মার জন্য ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ববহ একটি দিন হিসাবে পালিত হচ্ছে। হিজরি 61 সনের 10 মহরম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাআলা ও তার পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পথে শহীদ হন। সেই ঘটনার স্মরণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে দিনটি অতিবাহিত করছেন। বিভিন্ন মসজিদ ও ইসলামের প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিলের কর্মসূচি রয়েছে, যেখানে নিরাপত্তার স্বার্থে ধারালো অস্ত্র, আতশবাজি ও পটকা নিষিদ্ধ করেছে ডিএমপি। দর্শক, পবিত্র আশুরা আজ এই মুহূর্তে হোসনে দালান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, পবিত্র আশুরার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের জানান। শারমিন, পবিত্র আশুরার যে তাজিয়া মিছিল, যেটি শোক মিছিল বলা হয়, সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 10টায় সেটি শুরু হওয়ার কথা ছিল। সেই 10টি হোসনি দালানের যে ইমামবাড়া রয়েছে সেইখান থেকে কিন্তু আসলে শুরু হয়ে গেছে। এখন কিন্তু এই মিছিলটি চলমান রয়েছে এবং মিছিলে আপনি দেখতে পাচ্ছেন যে শিয়া ধর্মাবলম্বীদের বা শিয়া যে অনুসারী রয়েছেন তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এই মিছিলটিকে শোক মিছিল বলা হয় প্রেরণাদায়ক মিছিল। কারণ আপনি জানেন যে এই মহরমের এই দিনেই কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তিনি কিন্তু তার সপরিবারে ইয়াজিদের হাতে নিহত হন, শহীদ হন, এবং সেটি সত্য ন্যায় প্রতিষ্ঠা, যেটি ইসলাম প্রতিষ্ঠা, সেটির কারণে সেটিকে ঘিরে কিন্তু তিনি শহীদ হন। সেই শহীদ হওয়ার সেই দিনটিকে আসলে শিয়া সম্প্রদায় এই শোক এবং ভালোবাসা এবং প্রেরণা সব মিলিয়ে কিন্তু তারা পালন করে থাকেন। আমরাও রয়েছে ইমামবাড়া, সেখানে কিন্তু এই শিয়া সম্প্রদায় যারা রয়েছে, শিয়া অনুসারী রয়েছেন, তারা কিন্তু এসে জড়াও হয়েছেন এবং তারা এই যে ইমামবাড়া যে রয়েছে সেখানে এসে তারা তাদের মঙ্গল কামনা করেছেন। বিশেষ করে তাদের পরিবারের জন্য অনেকেই দেখেছিল যে মানত করেছেন। এবং আজকের যে মিছিলটি, তাজিয়া মিছিল, এটি একটি শোক মিছিল এবং সেই শোক মিছিলে কিন্তু অংশ নেয় শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। আজকেও সেটি রয়েছে। আমি একটু কথা বলতে চাই, আজকের দিনটির মাহাত্ম্য তো অনেক। শুধুমাত্র যে ইমাম হুসাইন তা না, তার আগে থেকেও আজকের ইসলাম প্রতিষ্ঠা কিন্তু আসলাম ভাই, একটু কথা বলতে চাই আপনার সাথে যে আজকের দিনের মাহাত্ম্য তো অনেক। আজকে আমরা প্রতি বছরই দেখে আসি যে এই মিছিলটি আপনারা করেন শোক এবং যে সত্য ন্যায়ের প্রতিষ্ঠার যে জন্য যে মিছিল, সেটি আজকে বলা হয়। আজকে আপনারা যে মিছিলটা করছেন, আজকে তাৎপর্য একটু বলবেন। 10ই মুহররম পবিত্র আশুরার দিনের তাৎপর্য একটি হচ্ছে যাতে আমরা অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে দাঁড়াই, সমাজে যাতে এর বিরুদ্ধে আমরা দাঁড়াই, সে শিক্ষাটা আজকে ইমাম হোসেন ইসলাম দিয়ে গেছেন। আশুরার তাজিয়া মিছিল আমাদের অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ানোর শিক্ষা। সেখান থেকে যাতে আমরা শিক্ষা নিয়ে সমাজ, সুন্দর একটি সমাজ, দেশ গড়তে পারি, সেটি আজকে প্রধান মেসেজ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে আজকের প্রধান মেসেজ হলো সমাজ এবং যে রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, সেটির কিন্তু আসলে মিছিল থেকে সেই ইতিবাচক যে ধারা সেটি যুক্ত করতে চায়, মিছিল থেকে তারা আহ্বান করতে চায়, সেটি কিন্তু তারা বলছেন। এবং এবারে তাজিয়া মিছিলের যে প্রতিপাদ্য, সেটি কিন্তু তারা শেষ করেছেন। বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ যে লেগে আছে, বিশেষ করে ইসলামের প্রতি বা মুসলমানদের প্রতি
যে ধরনের নিগ্রহ হচ্ছে বিশ্বে সেটিকে আসলে সেটির বিরুদ্ধে দাঁড়ানোর এই মিছিলটি কিন্তু তারা বলছেন। এবং এই সুসজ্জিত এই মিছিলটি প্রতিবারই আমরা দেখতে পাই যে ঠিক ঠিক যে এই ঠিক 10 মহররমের সেই দিনটি যে দিনটিতে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন নিহত হন যুদ্ধে কারবালার ময়দানে, সেই যুদ্ধের যে প্রতীকী চিহ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই মিছিলে আমরা দেখতে পাই। আমরা মিছিলে কিন্তু সেই যুদ্ধের যে প্রতীক ঘোড়া সেটিকেও আমরা দেখতে পেয়েছিলাম। আবার পাশাপাশি ইমামবাড়া, যেটাকে বলা হয় যে হযরত মুহাম্মদ দৌহিত্রের যে কবর, সেই কবরের যে প্রতীক সেটিকেও কিন্তু আমরা এই দেখতে পাই যে এই মিছিলগুলোতে। তো সেই মিছিল কিন্তু চলে যাচ্ছে এবং এই মিছিলটি আজকে বিভিন্ন দিনের হয়, এবারও বিভিন্ন সড়ক প্রতিক্রম করবে এবং শিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষও কিন্তু মিছিলে যোগ দিয়েছেন আমরা দেখতে পাই। শুধুমাত্র যে কোনো বয়সী রয়েছে সেরকম না, সব বয়সী মানুষই কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন এবং যেটি বলছে যে শোক এবং সত্য যে ন্যায় প্রতিষ্ঠার যে জন্য লড়াই করেছিলেন ইসলামের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন তার পরিবার, সেই যে শোক, সেই শোকটাকে আসলে সত্যিতে রূপান্তরিত করার জন্য এই মিছিলটি তারা বলছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পে কিশোর গ্যাং আর মাদক সেবীদের অবাধ বিচরণে আতঙ্কিত আশ্রয়ণবাসী। নিম্ন শ্রেণীর মানুষের বসবাসকে পুঁজি করে পুরো আশ্রয়ণ আজ অপরাধীদের দখলে। অপরাধের পাশাপাশি প্রতিদিনই বাড়ছে অপরাধের নানা কৌশল। বরিশালের কয়েকটি আশ্রয় প্রকল্প ঘুরে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত সরকার বরিশাল সদর, জেলা, উপজেলা সহ বিভাগে নিম্ন দরিদ্র গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য কয়েক ধাপে করে আশ্রয়ণ প্রকল্প। বেদে, মান্তা, জেলে ঋষি, কামারকুমার সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য করা আশ্রয়ণ প্রকল্প আজ অপরাধীদের দখলে। এখানে যারা আর কি মাদক বিক্রি করে বা মাদক সেবন করে তাদের কাছে থাকতে থাকতে আমাদের ছেলেমেয়েরাও এটা যে কোনো মুহূর্তে ধরতে পারে। এখানে যাদের ঘর দিয়েছিল তারা ঘরগুলো বিক্রি করে সমস্ত মাদক দ্রব্য বিক্রির অভয়া আশ্রয় কেন্দ্র করে তুলছে। মাদক যদি নির্মূল করা না যায় আমাদের আগামীর প্রজন্ম ভবিষ্যৎ সমাজটাকে ধ্বংস করে ফেলবো। শহর থেকে প্রকল্পগুলো কিছুটা দূরে হওয়ায় অপরাধীর নিরাপদ আশ্রয়স্থল এই আশ্রয়ন। মাদক আর কিশোর গ্যাংয়ের অবাধ বিচরণে আতঙ্কিত এখানকার বাসিন্দারা, তাই প্রশাসনের আরো কঠোর নজরদারির দাবি এলাকাবাসীর। খায় এবং ব্যবসা করে, আমরা কিছু বলতে গেলে আমাদের উপর হুমকি আসে। আমরা চাই যে আশ্রয়ণ প্রকল্প যাতে মাদক সেবন থেকে মুক্ত থাকে। আশ্রয়নে থাকা মানুষের সংখ্যা বাড়ছে, মাদক নিরাময় কেন্দ্রে দাবি এই পরিচালকের। এই সমস্ত আশ্রয়ণ প্রকল্প বিভিন্ন কলোনি এলাকার রোগীরা এখানে ভর্তি হচ্ছে, অর্থাৎ এই সকল এলাকায় মাদকের চরমভাবে বিস্তার ঘটছে। আশ্রয়ন মাদক মুক্ত করতে জরুরি অভিযান হবে বলে আশ্বাস দিলেন পুলিশ কমিশনার। বিশেষ করে আমাদের স্পেশাল টিম গঠন করে প্রয়োজন হলে যৌথ বাহিনী সমন্বয়ে পুলিশ, আমি র্যাবকে বলবো, আমাদের ডিবির টিম আছে, থানার টিম নিয়ে আমরা যৌথভাবে একটা অভিযান করে আমরা অবশ্যই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কিশোর গ্যাং, মাদক সহ নানান অপরাধের স্বর্গরাজ্য এই আশ্রয়ণ প্রকল্প। বাড়ছে অপরাধী, করছে অপরাধের নানা কৌশল। তাই অপরাধ দমনে প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর এখন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। বগুড়ায় বেপরোয়া মোটর সাইকেল চালানোর কারণে স্কুল কলেজ পড়ুয়া কিশোর ও তরুণদের প্রাণহানি বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী গত 5 মাসে জেলায় সড়ক দুর্ঘটনা 69 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু, কিশোর ও তরুণ। সচেতন নাগরিকদের মতে মাদকাসক্তি, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালানো এবং ট্রাফিক আইন অমান্য করাই দুর্ঘটনার প্রধান কারণ। আইন প্রয়োগের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের সচেতন করতে হবে, এমনটাই বলছে প্রশাসন। প্রতিনিধি লতিফুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়ার মহাসড়ক ও অভ্যন্তরীণ লিংক সড়কগুলোতে বিকেল কিংবা সন্ধ্যা রাতে মোটরসাইকেল চালানোয় বেপরোয়া হয়ে ওঠে নানা বয়সী কিশোর ও তরুণরা। সড়কে ওভারটেকিং আর বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে প্রাণ হারাচ্ছে অনেক কিশোর, তরুণ ও যুবক।
এক পরিসংখ্যান থেকে জানা যায় চলতি বছর 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে বগুড়া জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 69 জন। এছাড়া এর আগে 2025 সালে এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও 120 জন মানুষ। যাদের হুন্ডা আছে এইসব অভিভাবকদেরকে দরকার পড়লে প্রশাসন থেকে ডেকে তাদেরকে সচেতন করে দিলে আমার মনে হয় আগামীতে এই হুন্ডার অ্যাক্সিডেন্ট কমে যাবে। যে স্পিডে গাড়ি চালায় এবং বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়, এ সমস্ত আমাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ এবং তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। বগুড়ায় বৈধ ও অবৈধ মাদকের স্পট থেকে কিশোররা অবাধে মাদক সেবন, ড্রাইভিং লাইসেন্স না থাকা আর ট্রাফিক আইন না মেনে মোটরসাইকেল চালানোর ফলেই ঘটছে প্রতিনিয়ত এসব দুর্ঘটনা, বলছেন সচেতন নাগরিকরা। বিশ্ব রোডে তরুণরা যেভাবে ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালায় তাতে ঝুঁকিপূর্ণ, তাতে গার্জেনরা সচেতন থাকা দরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এরও কঠোরভাবে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে কিশোর ও তরুণদের রক্ষা করতে হলে আইনের প্রয়োগের পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানকে সচেতন করা জরুরি, বলছে প্রশাসন। তারা তাদের সন্তানদেরকে যেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মোটরসাইকেল হাতে না দেয় এবং তাদের সন্তানদেরকে যখন মোটরসাইকেলটা কিনে দেওয়ার আগে তারা যাতে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা বা চালানোর মতো দক্ষতা যদি অর্জন করে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরে যেন তারা তাদের সন্তানদেরকে সেই মোটরসাইকেলটি তুলে দেয়। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মানিকগঞ্জের চরাঞ্চলের স্কুলগুলোতে স্কুল ফিডিংয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অসাধু ঠিকাদার আর কর্তৃপক্ষের যোগসাজশে বিনামূল্যের পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। অথচ সরকারের পক্ষ থেকে শিশুদের জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। শিশুদের খাবারের অর্থ যাচ্ছে দুর্নীতিবাজদের পকেটে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। শিশুদের মেধা ও মননশীলতার বিকাশের জন্য পুষ্টিকর খাবারের বিকল্প নেই। পুষ্টিকর খাবার তো দূরের কথা, নুন আনতে পান্তা ফুরায় শিবালয় ও দৌলতপুরের চরের বাসিন্দাদের। চলমান স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে পুষ্টিকর খাবারের নিশ্চয়তা থাকায় উৎসাহিত হয়ে সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন অভিভাবকরা। কিন্তু চরাঞ্চলের শিশুদের দুপুরের খাবারে দেখা দিয়েছে অনিয়ম। অভিযোগ উঠেছে খাবার দেয়া হচ্ছে না রুটিন মাফিক। রুটি আর ডিম দেওয়ার কথা ছিল, আজকে শুধুমাত্র রুটি দিচ্ছে। এক মাসের মধ্যে 5 দিন এরকম খাবার আছে। স্কুল ফিডিংয়ে অনিয়মের ফলে টাকা দিয়ে খাবার কিনে খাচ্ছে শিশুরা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরাও। কত সময় টাকা না দিলে কত সময় বাড়ি যায়, বাড়ি পাঠা দেয়, কত সময় বাড়ি চলে যায়, আবার কত সময় টিয়া নিয়ে আসে। কাল রুটি দেওয়ার কথা ছিল, দেয় নাই, আবার আজকে দিছে একটা রুটি দিছে। মানে সপ্তাহে 2 দিন দুধ দেওয়ার কথা ছিল, কিন্তু দুধ এতদিন দেয় নাই, এই যে 2 দিন দিল মনে হয়। নিয়মিত খাবার না দেওয়ায় বিষয়টি স্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। মাঝে মধ্যে স্যার এই 5 দিন যায়, 1 দিন দেয় না, গ্যাপ করে কয় বলে গাড়ি আসে নাই অথবা আমাদের পাই নেই। রুটির সাথে ডিম ছিল, শুধুমাত্র রুটি দিছে, ডিম দেয় নাই। এখন আমাদের যে রুটিন মাফিক আছে মাঝে মধ্যে দেখা যায় যে খাবারটা রুটিন মাফিক আসে না। ওদের বললে ওরা বলে যে আবহাওয়া খারাপ, হয়তো দেখা যায় যে রুটিটা নিয়মিত আসে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা শিক্ষা অফিসার। এমন হয়ে থাকে যে 2টি আইটেম দেওয়ার কথা, পেয়েছে 1টি আইটেম, তৎপ্রেক্ষিতে তারা রিপোর্টিং করেছে 2টি আইটেম, সেটা একটি অনিয়ম। এরকম যদি হয়ে থাকে আমরা রিপোর্ট এখনই আমরা কথা বলছি, যদি এরকম অনিয়ম হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব। শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে এবং স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পুষ্টিকর খাবার নিশ্চিত করবে, এমনটাই প্রত্যাশা সকলের। হাফিজা খানম জুথি, মাইটিভি। নদী ভাঙন যেন কালকিনির মানুষের নিত্যদিনের আতঙ্ক। মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পালরদি নদীর ভয়াবহ ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়েছে বসতঘর, ফসলি জমি আর জীবিকার শেষ সম্বল। অনেক পরিবার আশ্রয় নিয়েছে রাস্তা কিংবা অন্যের বাড়িতে। দ্রুত স্থায়ী ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। পানি কমার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাদারীপুরের আড়িয়াল খাঁ ও পালরদি নদী। কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের খুনের চর, সিডিখান ইউনিয়নের নতুন চর দৌলত খাঁ, সাহেবরামপুর ইউনিয়নের লঞ্চঘাট সহ কয়েকটি এলাকায় তীব্র নদী ভাঙন চলছে। এরই মধ্যে অর্ধ শতাধিক বসত ঘর, শত শত বিঘা ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। জমিন ভাঙিয়ে গেছে, বাড়ি ভাঙিয়ে গেছে। এখন যে বাড়ি আছে
সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। রাত্রে ঘুম আসে না নদীর ভয়েতে, পোলাপান লয়ে কোনো রকম আসছি। যে কোনো সময় নদী গর্ভে চলে যেতে পারে আরো বাড়িঘর, বাজার, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্তদের দাবি সাময়িক নয়, দীর্ঘমেয়াদী ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হবে এখনই। রাত্রে আমরা ঘুমাইতে পারি না, কোন সময় ভাঙ্গা যাবে এরকম চিন্তা। সরকার যেন এখানে জিও ব্যাগ ফালাইয়া এই ভাঙ্গনটা প্রতিরোধ করে, এটাই আমাদের দাবি। ভাঙন শুধু ফসলি জমি ও বাড়ি ঘর কেড়ে নেয় না, ধ্বংস করে মানুষের জীবিকা, স্বপ্ন ও বেঁচে থাকা সর্বশেষ সম্বলটুকু। তাই ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন ও দ্রুত টেকসই কার্যকারী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি, মাদারীপুর। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে চলছে দরদাম। কাঁচা সবজিতে মিলছে কিছুটা স্বস্তি, তবে মাছ, মাংস ও নিত্য প্রয়োজনীয় আরও কিছু পণ্যের দাম রয়ে গেছে আগের দামেই। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলেও কিছু পণ্যের দাম ওঠানামা করছে, আর ক্রেতাদের প্রত্যাশা নিত্য পণ্যের বাজারে ফিরবে স্থিতিশীলতা। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার দর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। বাজার দরের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ শারমিন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে ক্রেতাদের মধ্যে মোটামুটি বলা চলে যে রাজধানীতে আজকে ছুটির দিন হওয়ায় রাজধানীর বাজারগুলোতে, আমি এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। কারওয়ান বাজারে ক্রেতাদের চাপ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কারণ হচ্ছে বাজারে ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, কাঁচা বাজারে তাদের কাছে স্বস্তিই লাগছে। গত সপ্তাহে আমরা যেটা জানিয়েছিলাম যে গত সপ্তাহে বলেছিলাম যে পেঁয়াজের দাম এবং আলুর দাম কিছুটা বাড়তে পারে, তবে পেঁয়াজের দাম না বাড়লেও আলুর দাম বেড়েছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো 50 থেকে 60 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, কিছু পণ্য আছে 80 টাকাতে পাওয়া যাচ্ছে। আর অন্যান্য নিত্যপণ্য যেই নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে এর মধ্যে চালের দাম আছে 85 থেকে 90-এর মধ্যে, আর হচ্ছে ডাল বিক্রি হচ্ছে আপনার 90 থেকে 105 আমদানি করা, এবং দেশিটা 115 থেকে 120 টাকা কানাডিয়ান যেটা। আর হচ্ছে তেলের দাম প্রতি লিটারে বিক্রি হচ্ছে 199 টাকা, পাম অয়েল বিক্রি হচ্ছে 160 টাকা এতে। আর অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আছে যেগুলো হচ্ছে আপনার ক্রেতারা বলছে যে চাল ডাল সহ যে পণ্যগুলো আছে প্যাকেটজাত পণ্য, এগুলোর দাম আর একটু স্থিতিশীল হলে তাদের জন্য ভালো হয়। তো শারমিন, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ।